এক্সাম মাস্টার 2.0 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রথমে সাবস্ক্রাইব করবে, তারপরে নোটিফিকেশন পেতে গেলে বেল আইকনে ক্লিক করবে। হ্যালো বন্ধুরা, এক্সাম মাস্টার 2.0 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমাদের মধ্যে একটা প্রশ্ন নিশ্চয়ই জাগছে যে আমি খাতা পেন নিয়ে কেন বসছি। কারণ আমাদের যেখানে বোর্ডটা সেট করা সেখানে আমরা যেতে পারছি না ডিউ টু করোনা হওয়ার জন্য। সেখানে আমরা যেতে পারছি না এবং আমরা ঘর দিয়ে বেরোতে পারছি না এবং ওখানেও যেতে পারছি না। সেই জন্য আমি ভাবলাম যে যে খাতা পেন নিয়েই না কেন করাই, কেন আমাদের প্রথম ভিডিওই খাতা পেন দিয়ে, তারপরে তো ব্ল্যাকবোর্ড এসছে, তারপরে আরও অনেক কিছু। তো আমরা সেই খাতা পেনেই আবার ফিরে আসলাম। তো তোমাদের আজকে আমি ইন্টারেস্টিং চ্যাপ্টার কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট পড়াবো। আচ্ছা, সুপ্রিম কোর্ট পড়ানোর আগে সুপ্রিম কোর্ট কী কাজে কী কী কাজ ছিল তার, সেটার ব্যাপারে জানতে বলবো আর কি। দেখো, ব্রিটিশরা তো আমাদের এখানে 200 বছর রাজত্ব করেছে। এবারে ব্রিটিশদের সমস্ত ব্যবসায়ীরা প্রথমে এসেছিলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিলো, সেখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে তারপরে চলে গেল তোমার ব্রিটেন সরকারের কাছে। এবার ব্রিটেন সরকারের তো সমস্ত লোকেরাই এখানে চলে আসতে লাগলো, শুরু করতে লাগলো। তাদের যত সিভিলিয়ানরা আছে তারা সবাই এখানে আসতে লাগলো। তো কী হচ্ছে, তাদের জন্য তো একটা ল লাগবে না, যেহেতু এতজন মানুষ এখানে বসবাস করছে, তাদের একটা আইন শৃঙ্খলার প্রয়োজন। একটা দেশের মধ্যে এসছে, কিন্তু সেই দেশে আইন শৃঙ্খলা ততটা ভালো ছিল না যদিও। এবার ওরা যেহেতু এখানেই ওদের বসবাস, এখানেই ওদের ব্যবসা, ওখানেই ওদের সব কিছু, তো ওদের এখানে আইন শৃঙ্খলা দরকার। কেন, একটা ব্যাপার দেখুন, যদি একটা দেশে আইন শৃঙ্খলা না থাকে তাহলে সেই দেশ চলবে কী করে? তো আইন শৃঙ্খলা তো প্রয়োজন। তো কী করলো ব্রিটিশ সরকার, দেখুন, ব্রিটিশ সরকার 1773 রেগুলেটিং অ্যাক্টে পাশ করালো। এটা হচ্ছে প্রথম রেগুলেটিং অ্যাক্ট 1773। কী করলো না, একটা সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করলো। তাহলে আমরা লিখতে পারি, পরিষ্কার বোঝা যাচ্ছে, 1773 রেগুলেটিং অ্যাক্ট। এবার প্রশ্ন করুন, কে করলো এটা, মানে কার সময়কালে হলো, কোন গভর্নর জেনারেলের সময়কালে হলো? তো আমি এই কথা বলবো যে তখন গভর্নর জেনারেল ছিল না, কিন্তু গভর্নর অফ বেঙ্গল ছিল। আর আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু দিল্লিতে নয়, প্রথম কলকাতাতেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এস্টাবলিশ কিন্তু কলকাতাতেই হয়েছিল। তো 1773 রেগুলেটিং অ্যাক্ট, একটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করবে তো একটা রেগুলেটিং অ্যাক্ট তো লাগবে, বা একটা বোর্ড কমিটি বা বোর্ড এসব তো লাগে। তো আমাদের 1773 রেগুলেটিং অ্যাক্টে তখন ব্রিটিশ সরকার কী করলো, একটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করলো। আচ্ছা, এটাকে সুপ্রিম কোর্ট তখন কিন্তু বলছে না, এটাকে ওরা ফেডারেল কোর্ট বলে আখ্যা করছে। আসছি পরে যে কখন সুপ্রিম কোর্ট বলছিল। তাহলে ফেডারেল কোর্ট কবে করলো? 1773 যদি রেগুলেটিং অ্যাক্ট পাস হয়, তাহলে ফেডারেল কোর্টটা তার পরের বছর 1774 সালে করলো। ওকে, 1774 সালে। একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। আচ্ছা, এই দেখুন, তাহলে 1773 রেগুলেটিং অ্যাক্টে ব্রিটিশ সরকার কী করলো, একটি ফেডারেল কোর্ট তৈরি করলো, আর যেটা এনফোর্সড হলো বা তৈরি হলো 1774 সালে। ঠিক আছে, একটু চাপা দিই, হ্যাঁ, 1774 সালে। ওকে, তারপরে আচ্ছা, এটা একটা প্রশ্ন, যে এই সময় কে গভর্নর অফ বেঙ্গল ছিল? গভর্নর অফ বেঙ্গল ছিল ওয়ারেন হেস্টিংস। গভর্নর অফ বেঙ্গল ছিল ওয়ারেন হেস্টিংস। যেই পয়েন্টগুলো লেখাচ্ছি সেগুলো আপনারা নোট করবেন, কারণ এগুলোই পরীক্ষায় আসে। যে জিজ্ঞেস করে থাকে যে হ্যাঁ, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হওয়ার সময় বা ফেডারেল কোর্ট প্রতিষ্ঠা হওয়ার সময় গভর্নর জেনারেল বা গভর্নর বেঙ্গল কে ছিল, গভর্নর বেঙ্গল কে ছিল, তখন বলবো ওয়ারেন হেস্টিংস ছিল। সাথে সাথে জেনে রাখুন ওয়ারেন হেস্টিংসের টাইমটা কতদিন ছিল। মানে ওদেরও তো একটা রাজত্বকাল থাকে যে আমার এতদিন থেকে এতদিন। তো ওয়ারেন হেস্টিংসের সময়কাল কত ছিল? ওয়ারেন হেস্টিংসের সময়কাল ছিল 72 থেকে 74। 1772 থেকে 74। আচ্ছা, 1772 থেকে 74 আমি কেন বলছি,
ইনি হলো লাস্ট গভর্নর অফ বেঙ্গল। ওকে, তারপরে হচ্ছে ইনি কিন্তু আবার এই 1773 রেগুলেটিং অ্যাক্টটি কিন্তু পাস হওয়ার পরে ইনি কিন্তু ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়েছে। ওকে, তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে কী বললাম। তাহলে আমরা বললাম যে ফেডারেল কোর্ট কোন রেগুলেটিং অ্যাক্টে পাস হয় না 1773 রেগুলেটিং অ্যাক্টে পাস হয়। আর কার রাজত্বকালে না ওয়ারেন হেস্টিংসের রাজত্বকালে। ঠিক আছে, এই হলো দুটো প্রশ্ন জানতে পারলাম। আচ্ছা, আরেকটা প্রশ্ন জানতে পারলাম যে সুপ্রিম কোর্টের আগের নাম ছিল ফেডারেল কোর্ট। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট এবার চলে যাই। নেক্সট কী পড়াবো তোমাদের? নেক্সট পড়াবো হচ্ছে এইটা তোমার তো গেল, ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস 1772 থেকে 74। ঠিক আছে, এবার হচ্ছে আমরা চলে আসি, আমরা ইন্ট্রোডাকশন বলে দিলাম, এইবার আমরা আমাদের সুপ্রিম কোর্টের কথা বলি। আচ্ছা, এইবার তো আমাদের এটা ফেডারেল কোর্ট ছিল, এবার তো এর নাম চেঞ্জ হয়ে সুপ্রিম কোর্ট হয়েছে, সেইটা কত নম্বর অ্যাক্টে বা কী অ্যাক্টে হয়েছে? তাহলে আমি এইভাবে লিখছি, যেহেতু একটু অসুবিধা হচ্ছে আমার এক হাতে ফোন ধরে করতে, তাহলে আমি এইভাবে লিখি যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছে বা সুপ্রিম কোর্ট নামকরণ হয়েছে। নিজেদের একটা কোর্ট দরকার তো, না আমাদের নিজেদের একটা আইন দরকার। এতদিন তো ব্রিটিশ সরকারের একটা রুল রেগুলেশন চলছিল, এবার যখন স্বাধীনতা হয়ে গেল 1947 সালে, এবারে আমাদের সমস্ত ইংরেজরা চলে গেছে, বিদায় চলে গেছে, এবার আমাদের তো একটা রুল রেগুলেশন দরকার, আমাদের নিজস্ব একটা সুপ্রিম কোর্ট দরকার, যেটা আমাদেরই তৈরি প্রণীত আইনে কাজ চলবে। তো আমরা কি করলাম, সুপ্রিম কোর্ট নামকরণও হলো কি করে না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর তোমার আমাদের সুপ্রিম কোর্ট তৈরি হওয়ার প্রচেষ্টা শুরু হলো। আচ্ছা, এইবারে আমাদের সুপ্রিম কোর্ট তাহলে প্রচেষ্টা তো শুরু হলো, এবারে কবে থেকে তার কাজ শুরু করলো? না, দারুণ প্রশ্ন, যে তারা এনফোর্সড 26শে জানুয়ারি, দেখতে অসুবিধা হচ্ছে না তো, 26শে জানুয়ারি 1950 সালে। আর গৃহপ্রবেশ, যেটাকে আমরা বাংলায় বলি, মানে হচ্ছে ইনাগোরেটেড, এটা না জানলেও হবে, এটা আমি এক্সট্রা বলছি যাদের বিসিএসের জন্য। ইনাগোরেটেড 28 জানুয়ারি 1950। ওকে, তাহলে দেখো আমরা কি জানলাম, আমাদের তো ব্রিটিশ চলে গেল, তো ব্রিটিশরা তো চলে গেল, আমাদের নিজস্ব সুপ্রিম কোর্ট দরকার, আমাদের একটা নিজস্ব সুপ্রিম কোর্ট। তাই আমরা কী করলাম না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস করলাম 1935-এ, সেখান থেকে আমরা সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করলাম। ফেডারেল কোর্টটা নামটা পাল্টেই সুপ্রিম কোর্ট তৈরি হলো। ঠিক আছে, ওকে, তাহলে এবার আমরা ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করলাম। এবার আমরা চলে আসি কিছু কনস্টিটিউশন রিলেটেড প্রশ্ন, যেগুলো খুব পরীক্ষা এসে থাকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এই হলো ইন্ট্রোডাকশন হয়ে গেল। ঠিক আছে, আরেকটা আমি অ্যাডিশনাল পয়েন্ট বলে দিচ্ছি, যে এলিজা বানানটা ভুল হলেও হতে পারে, এলিজা ইমফে, সেটা কোনো ফ্যাক্টর না। এলিজা ইমফে ইজ দ্য ফার্স্ট সিজিআই, মানে চিফ জাস্টিস ইজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। এটা কিন্তু ব্রিটিশদের সময় ছিল, ফার্স্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, যার নাম ছিল ফেডারেল কোর্ট। যেহেতু ব্রিটিশদের সময়, তখন তো সুপ্রিম কোর্ট নাম ছিল না, তখন ফেডারেল কোর্ট নাম ছিল। এবার পরীক্ষায় কী করে সুপ্রিম কোর্টও দিয়ে দেয়, ফেডারেল কোর্টও দিয়ে দেয়। এবার তোমাদের বুঝে নিতে হবে যে কী বলতে চাইছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কিন্তু এলিজা ইমফে, একজন ব্রিটিশ মহিলা। ঠিক আছে, তো আমরা এবার কনস্টিটিউশনের মূল প্রশ্নে চলে যাই। আচ্ছা, সুপ্রিম কোর্ট, আচ্ছা তোমরা দেখে নাও একটুখানি, পরিষ্কার বোঝা যাচ্ছে? ঠিক আছে, পজ করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে কি বলছি, সুপ্রিম কোর্ট কাজ কি না, সুপ্রিম কোর্ট অ্যাক্ট অ্যাজ এ
গার্জিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টের কাজ হলো ভারতীয় সংবিধানের সে গার্জিয়ান, মানে সে অভিভাবক, ঠিক আছে। হ্যাঁ, তোমরা তো সবাই জানো যে সমস্ত বড় বড় হাইকোর্ট থেকে যখন কেস ট্রান্সফার হয়ে যায় সুপ্রিম কোর্টে, সেসব গল্প তোমাদের বলবো যে সুপ্রিম কোর্টে কী কী হয়, কী কী কাজ আছে, ঠিক আছে। যাই হোক, সুপ্রিম কোর্ট তো আমাদের কনস্টিটিউশনের গার্জিয়ান বললাম। এবার এর নিশ্চয়ই কনস্টিটিউশনের আমাদের যে কনস্টিটিউশনের 25টা পার্ট আছে এখন, ঠিক আছে, 25টা পার্টের মধ্যে তো সে পড়বে, ঠিক আছে। কারণ এটা যেহেতু একটা জুডিশিয়ারি বডি আর একটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল বডি সব পাশাপাশি, ঠিক আছে। তো তাহলে এর তো নিশ্চয়ই একটা নিজস্ব কোনো কনস্টিটিউশনের একটা উল্লেখ থাকবে। তো আমরা তাহলে এর উল্লেখ কোথায় পাবো? এর উল্লেখ পাবো পার্ট 5, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে সুপ্রিম কোর্টের উল্লেখ আমরা কোথায় পাবো, ঠিক আছে। তাহলে আমরা এটা পার্ট 5-এ পাবো, ঠিক আছে। অপশান দিয়ে দেয় পার্ট 1, পার্ট 3, পার্ট 5, পার্ট 8, যা দিল, ঠিক আছে। তাহলে পার্ট 5-এ ইউনিয়নের মধ্যে সুপ্রিম কোর্ট পাবো, ঠিক আছে। এর আর্টিকেলটা কত আছে, মানে এর আর্টিকেলের কত থেকে কত পর্যন্ত আর্টিকেল এর বিস্তৃত আছে না, এটার আর্টিকেল হচ্ছে 124 থেকে 147, 124 থেকে 147। ওকে, তাহলে আমরা কী কী জানতে পারলাম? সুপ্রিম কোর্ট অ্যাক্ট অ্যাজ এ গার্জিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। সুপ্রিম কোর্টের কাজ হলো কি? ভারতীয় সংবিধানের অভিভাবকের কাজ করা। আচ্ছা, তার আর্টিকেলটা তার পার্ট কত নাম্বার? না, পার্ট হচ্ছে 5, আর্টিকেল হচ্ছে 124 থেকে 147। এটা আমি এক্সট্রা বললাম, কিন্তু বাকি উপরে দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে। এর ভিতরে আর্টিকেল জিজ্ঞেস করবে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এই জানতে পারলাম। আর আমি বলেছিলাম যে এটা পার্ট 5 ইউনিয়নের মধ্যে পড়বে। তাহলে সাবজেক্ট কী হবে? সাবজেক্ট হচ্ছে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। তাহলে আমাদের এটা কোন লিস্টের মধ্যে পড়ছে? ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ছে, ঠিক আছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে এই জানতে পারলাম, ঠিক আছে। এইবারে এর স্ট্রাকচার নিয়ে আমি একটু বলবো। একটা কোর্ট, সুপ্রিম কোর্ট বলে কথা, তার তো চিফ জাস্টিস থাকতে হবে, জাজ থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমার জানতে হবে যে কজন চিফ জাস্টিস, একজনই চিফ জাস্টিস হয় সাধারণত। আচ্ছা, কজন জাজ ছিল সেটা জানতে হবে। তাহলে প্রথম থেকে আমরা জানা শুরু করি, ঠিক আছে। তাহলে স্ট্রাকচার বলে লিখলাম, স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার কী হলো না, তোমার হচ্ছে যখন নাকি ফেডারেল কোর্ট ছিল, মানে ব্রিটিশদের সময় তো ফেডারেল কোর্ট ছিল, তখন কজন ছিল? তাহলে ফেডারেল কোর্টে 1 CJI, 1 CJI অ্যান্ড 3 আদার জাজেস, ঠিক আছে। যখন ব্রিটিশদের সময় ফেডারেল কোর্ট নামে ছিল, তখন 1 CJI এবং 3 আদার জাজেস। আচ্ছা, CJI মানে হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ঠিক আছে। এই সময় কিন্তু এলিজা এমপি চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত ছিল, ঠিক আছে। তাহলে একজন চিফ জাস্টিস ছিল আর 3জন আদার জাজেস ছিল, ঠিক আছে। এবার হচ্ছে এত এরম চলতে থাকলো। এইবারে স্বাধীনতার পরে, তাহলে আমি ভিডিওটা পজ করি। তাহলে দেখলে তোমাদেরকে আমি বললাম যে যে তোমাদের যখন নাকি ইসে ছিল, ব্রিটিশরা যখন ছিল, তখন তোমাদের একজন CJI ছিল এবং 3জন জাজেস ছিল। এবারে এইভাবেই চললো স্বাধীনতা পর্যন্ত, স্বাধীনতার আগে পর্যন্ত। তারপরে স্বাধীনতার পরে তো তোমরা জানো যে আমি বলেছিলাম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুসারে তোমাদের সুপ্রিম কোর্ট এস্টাবলিশড হলো না 26শে জানুয়ারি 1950, আর 28শে জানুয়ারি 1950 সালে তোমার ইনঅগারেটেড হলো। এবারে তখন কজন জাজেস ছিল? স্ট্রাকচার তো চেঞ্জ হবে, তো স্ট্রাকচারে লিখি তাহলে
তখন কজন ছিল? ঠিক আছে, তখন কজন ছিল? তখন ছিল একজন, তোমার একজন সিজিআই অ্যান্ড 7 আদার জাজেস। তাহলে কজন বাড়লো? তাহলে যখন ব্রিটিশটা ছিল তখন 3জন ছিল, আর একজন সিজিআই ছিল। সিজিআইটা সবসময় এক হবে কেন? একজন সিজিআই থাকে, যেন চিফ জাস্টিস কজন থাকবে? একজনই থাকবে না, মুখ্য বিচারপতি। ঠিক আছে, তাহলে আর 7 আদার জাজেস মানে 4জন বাড়লো। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন আছে যে প্রেজেন্টলি কজন, মানে বর্তমানে, মানে এই সময়, মানে আমি আজ কথা বলছি, আজকে কজন? ঠিক আছে, আজকের দিনে কজন? 1 সিজিআই অ্যান্ড 33 আদার জাজেস। সম্প্রতি মনে হয় একজন কি দুজন বেড়েছে, আমি ঠিক বলতে পারবো না। এই সম্প্রতি বলতে 1 বছর 2 বছর আগেকার ঘটনা। ঠিক আছে, এবারে 1 সিজিআই, ওটা তোমার জানার দরকার নেই। 1 সিজিআই অ্যান্ড 33 আদার জাজেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আগেরগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এইটা বেশি বেশি ইম্পর্টেন্ট, যে কজন 1 + 33 এরকম করে দিয়ে যায় পরীক্ষায়। কী করে 1 + 33? কেন, এও তো একজন চিফ জাজেস না, 1 যে, সে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাহলে এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে? বোবদে। পুরো নামটা জানি না, বোবদে। ঠিক আছে, তোমরা নেটে সার্চ করে দেখে নেবে। আমার যতদূর মনে হয় টাইটেলটা বোবদে, যতদূর মনে হয় ঠিকই আমি জানি, বোবদে। ওকে, 1 সিজিআই অ্যান্ড 33 আদার জাজেস। ওকে, তাহলে আমরা জানতে পারলাম যে জাজেসের সংখ্যাটা, স্ট্রাকচার জানতে পারলাম। এবারে একজন জাজ হতে গেলে তো তাদের কোয়ালিফিকেশান লাগে, কোয়ালিফিকেশান ছাড়া তো আর জাজ হওয়া যায় না। তো কী কোয়ালিফিকেশান লাগে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমার এই কনস্টিটিউশন সমস্ত পরীক্ষার্থীর জন্যই তৈরি হচ্ছে, শুধুমাত্র WBCS অ্যাসপিরেন্টসের জন্য না, সমস্ত পরীক্ষার্থীর জন্য। আর WBCSের জন্য ডিটেলস পড়তে হবে আরও। ঠিক আছে, তার জন্য লক্ষ্মীকান্তের বই সবথেকে ভালো। তো কোয়ালিফিকেশান কী আছে সুপ্রিম কোর্টের জাজের? তাহলে সুপ্রিম কোর্টের জাজের কোয়ালিফিকেশান কি? এসসি জাজ। তাহলে আমরা লিখি প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে হি শুড বি ইন্ডিয়ান সিটিজেন। হি শুড বি ইন্ডিয়ান সিটিজেন, তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ওকে, এই গেল। তাহলে 2 নম্বর কী বলছে? হি শুড হ্যাভ বিন জাজ অফ হাইকোর্ট। হি শুড হ্যাভ বিন জাজ অফ হাইকোর্ট 5 ইয়ার্স। ওকে, তাহলে হি শুড বি মানে তাকে কোনো না কোনো হাইকোর্টের, কোনো না কোনো রাজ্যের হাইকোর্টের 5 বছরের জাজ হতেই হবে। হি শুড বি মানে হচ্ছে তাকে হতেই হবে। শুড হ্যাভ বিন জাজ, he should have been judge of any state high court. ওকে, ইন 5 ইয়ার্স, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইন 5 ইয়ার্স, তাহলে হি শুড বি ইন্ডিয়ান সিটিজেন, হি শুড হ্যাভ বিন জাজ অফ এনি স্টেট হাইকোর্ট ইন 5 ইয়ার্স, মানে যে কোনো স্টেটের 5 বছরের জাজ হতে হবে। ঠিক আছে, অর, আচ্ছা এটার সাথে কিন্তু একটা অর আছে কিন্তু। ঠিক আছে, এইটাও হতে পারে। এবার অরে যেটা লিখবো সেটাও সে হতে পারে। ঠিক আছে, তাহলে অরে কি লিখবো আমি? হি শুড হ্যাভ বিন, হি শুড
আশা করি তোমাদের বোর্ডের থেকে খাতায় লেখাটা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে আশা করি। হি শুড হ্যাভ বিন অ্যাডভোকেট। দেখুন, জাজ আলাদা আর অ্যাডভোকেট আলাদা, ঠিক আছে? হি শুড হ্যাভ বিন অ্যাডভোকেট অফ হাইকোর্ট 10 years। আচ্ছা, তোমরা বলবে যে অ্যাডভোকেট জাজের মধ্যে পার্থক্য কি? যদি দেখো না তোমরা সিনেমায় মিলর, আপনার কাছে এই আবেদনও রাখছি, আর ওখানে চেয়ারের যে মূল চেয়ারের উপর বসে যে থাকে তোমার হাতুড়ি দিয়ে এরম করে, তারা হলো জাজ, আর যারা কেস লড়ে তারা হচ্ছে অ্যাডভোকেট, ঠিক আছে? ওকে, তাহলে এইটা হলো ব্যাপার। তাহলে কি বলেছিলাম কোয়ালিফিকেশন অফ সুপ্রিম কোর্টের জাজের? না, হি শুড বি ইন্ডিয়ান সিটিজেন, তাকে একজন ভারতীয় নাগরিক হতেই হবে। 2 নম্বর দুটো আছে, ঠিক আছে? কি না, হি শুড হ্যাভ বিন জাজ অফ এনি স্টেট হাইকোর্ট ইন 5 years। তাকে কোনো না কোনো স্টেটের হাইকোর্টের জাজ 5 বছরের হতেই হবে। অথবা হি শুড বি অ্যাডভোকেট ইন 10 years এনি হাইকোর্ট, এনি স্টেট হাইকোর্ট। ওকে, তাহলে এই হলো কোয়ালিফিকেশন গেল, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটা জিনিস এখানে বলতে ভুলে গেছি। এই যে দেখতে পাচ্ছ যে 7 জন জাজ, 33 জন জাজ, এরপর ভবিষ্যতে ধরো আরও জাজ বাড়বে, যত দিন যাবে, যত কেসের সংখ্যা বাড়বে, যত লোক বাড়বে, পপুলেশন বাড়বে। পপুলেশন বাড়লে কী হবে? কেস বেশি হবে, লয় বেশি দরকার পড়বে। তাহলে কী হবে? জাজের সংখ্যা তো বাড়াতে হবে না? এই যে জাজের সংখ্যাটা কারা বৃদ্ধি করে, মানে কারা ঠিক করে? জাজ ইনক্রিজ বা জাজ বাড়ছে, এটা কারা করে, কারা ঠিক করে? না, এটা পার্লামেন্ট ঠিক করে। ওকে, ঠিক আছে? পার্লামেন্ট ঠিক করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জাজ বাড়া কমা সব পার্লামেন্ট ঠিক করে, ঠিক আছে? এইবারে আমরা চলে আসি, তাহলে আমরা জানলাম কী হলো ব্যাপারটা, ঠিক আছে? এইবারে আমরা কোয়ালিফিকেশন জানলাম। এবার ওথ মানে শপথ। একজন বিচারপতি হিসেবে নিযুক্ত হবে, তার তো দেশকে সে হচ্ছে চালাচ্ছে, সে একজন দেশকে রিপ্রেজেন্ট করছে, তাকে তো ওথ দেওয়া দরকার। কারণ ওথ না দিলে তো হবে না, শপথ বাক্য তো পাঠ করাতেই হবে, ঠিক আছে? তাহলে তার ওথ কে করছে? ওথ কিন্তু প্রেসিডেন্ট করছে, সে সিজিআই হোক কি জাজই হোক, ওথ কিন্তু প্রেসিডেন্ট করাচ্ছে। সিজিআই এবং জাজ অ্যান্ড জাজেস। তাহলে আমি তো জানি যে আমাদের একজন সিজিআই আছে আর 33 জন জাজেস আছে। এবার যারা রিটায়ার হওয়ার পরে যারা নতুন নিযুক্ত হবে, তাদের প্রত্যেককে সবাই আমাদের মাননীয় প্রেসিডেন্ট ওথ করাবে, মানে শপথ বাক্য পাঠ করাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, যখন প্রেসিডেন্টই ওথ করাচ্ছে, তখন এরা রেজিগনেশন প্রেসিডেন্টকেই জমা দেবে, ঠিক আছে? আচ্ছা, রেজিগনেশন যখন এনাকে জমা দিচ্ছে, তার মানে নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্টও প্রেসিডেন্টই করছে, প্রেসিডেন্ট করছে। ওকে, এই হলো ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এবার রিটায়ারমেন্ট এজে যাই। শপথ বাক্য পাঠ করালো, তারা কাজ করলো দেশের হয়ে, তাদের তো একটা রিটায়ারমেন্ট এজ আছে। তাহলে রিটায়ারমেন্ট এজটা একটু বলি। রিটায়ারমেন্ট হচ্ছে 65 ইয়ার্স। আচ্ছা, 65 ইয়ার্স পর্যন্ত, 65 বছর পর্যন্ত তারা কাজ করতে পারবে। এবার একটা নোট লিখছি বা একটা স্টার দিয়ে বলছি, তারা কিন্তু আর কোনো আফটার রিটায়ারমেন্ট তারা কিন্তু আর প্র্যাকটিস করতে পারবে না, কোনো হাইকোর্টে না, এমনকি সুপ্রিম কোর্টেও না। তারা একদম কিচ্ছু করতে পারবে না, প্র্যাকটিস বলো কিচ্ছু না। প্র্যাকটিস, নট এ প্র্যাকটিস, প্র্যাকটিস করতে
পারবে না। ওকে, তাহলে আমাদের এই হলো ব্যাপার। তাহলে রিটায়ারমেন্ট জানলাম 65 ইয়ার্স। আর তারা কিন্তু কোনো স্টেটের হাইকোর্টে অথবা সুপ্রিম কোর্টেও অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে পারবে না। আমি আর লিখছি না, ঠিক আছে, এটা জেনে রাখা ভালো। ওকে, তাহলে এই হলো। তাহলে আমরা পরের পৃষ্ঠে যাই পজ করে। আচ্ছা, তাহলে তারা দেশের হয়ে রিপ্রেজেন্ট করছে, কাজ করছে, তাদের তো একটা নির্দিষ্ট স্যালারি দরকার, স্যালারি প্রয়োজন। তো এই স্যালারিটা কোথা থেকে আসছে না, কনসোলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে। আর পেনশনটাও কনসোলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকেই আসছে। তো আমাদের ভিডিওটা এই সুপ্রিম কোর্ট আজকে সম্পূর্ণ করতে পারলাম না, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে অনেক। আর এই জন্য আমি আর কি সুপ্রিম কোর্ট পার্ট 2 আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, তোমাদের এই সুপ্রিম কোর্ট ব্যাপারে জানতে কেমন লাগলো একটু বলবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। আর আমরা একটি অফলাইন ব্যাচ খুলেছি, সেখানে শুধুমাত্র পুলিশের জন্য আপাতত পড়ানো শুরু করেছি। তো যদি বন্ধুরা তোমরা কেউ পুলিশের পরীক্ষা দিয়েছো বা দেবে মনে করো, তারা আমাকে কমেন্টে জানাবে, আমি তাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। কিন্তু এখন একটু সমস্যা আছে, এখন যেহেতু করোনার আবহ চলছে চারি জায়গায়, তো আমরা এখন হয়তো পারবো না। আর আমরা জানি যে পরীক্ষা পিছিয়েছে। তো বন্ধুরা, চ্যানেলটায় আমি আপাতত এখন পড়াবো, তোমরা চ্যানেলটা ফলো করবে। আর যেহেতু বোর্ড নেই, তাই আমি খাতা পেনেই এখন পড়াবো। তারপরে যখন আবার বোর্ডের সুযোগ হবে তখন বোর্ডে পড়াবো। তো বন্ধুরা, শুভরাত্রি, থ্যাংক ইউ।